সূর্য ভাইয়া, তুমি আমাকে না পড়িয়ে আপুর দিকে কি দেখছো? ছোট্ট মেয়েটা আমার বা হাতের কেন আঙুল ধরে কথাটা বলল, আর তাতে আমার আয়রার দিক থেকে নজর সরে আরোহার দিকে এলো। এতটা সময় ধরে যার দিকে তাকিয়েছিলাম সে হলো আমার এক্স আয়রা। আর যে আমাকে ডাক দিল সে হলো আমার এক্সেরই ছোট্ট বোন আরহা। এখন মাত্র ক্লাস 3-তে পড়ে। আপনারা ভাবছেন এক্সের বোনকে কেমনে পড়াচ্ছি, তাই তো, বা এক্স কিছু বলে না নাকি? আরে ভাই, সেই নেংটা থুক্কু। গত 3 বছর ধরে আয়রারা আমাদের পাশের বাসার 2তলা ভাড়া নিয়েছে। আর আমাদের বাসা এখানেই, তা জন্মের পর থেকেই আমি জানি। না না, এটা তো কোনো মতেই বিশ্বাসযোগ্য না, সরি, জ্ঞান হওয়ার পর থেকেই জানি। আমি এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত হলে আমার এক্সের মাইসে আমাকে তার ছোট মেয়েকে পড়ানোর জন্য আহ্বান করেন। আর তখন আমি না করতে পারিনি। তার কারণ হল আয়রাকে আমার খুব ভালো লাগে। কিন্তু তখনও আয়রা তা জানত না। তাই এই রকম ভালো একটা সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে চাইনি। আমিও সম্মতি দিয়ে দিই আয়রার আম্মুকে। পরে কলেজে ভর্তি হয়ে আয়রার ছোট বোন আরহাকে সন্ধ্যার দিকে পড়াই। আর এই ফাঁকে আয়রাকেও ইমপ্রেস করে ফেলি। তবে রিলেশনটা বেশি দিন টিকাতে পারিনি। ও সূর্য ভাইয়া, আমি এই শব্দটার উচ্চারণ পারছি না। কই হারালে তুমি? আরহা। কোনো টার দেখি তো। আমি। এটা হলো হৃদয় প্রফুল্ল ছিল তাদের। আমি। তারপর আরহা পড়তে লাগল। আয়রা অবশ্য পাশের টেবিলটার চেয়ারে বসে তার পড়া দেখছিল। আর আমি তখন কি মনে করে তার দিকেই তাকিয়েছিলাম। আর গালাগালিও করছিলাম। গালাগালি কেন করছিলাম জানেন? শালি আমারে দিয়ে অনেক খাটাইছে, যাদের জিএফ পাশের বাসার থাকে, শুধু মাত্র তারাই বুঝবে আমার দুঃখটা। পানি থেকে তেল, সবকিছু বাজার থেকে আমাকেই আনতে হতো। ব্রেকআপ করে এক প্রকার মানসিক চাপ থেকে বাঁচছি। কারো মুখে কোনো কথাই নেই, আহা কি শান্তি। যারা পাশের বাসা বা একই পাড়া মহল্লা তে রিলেশন আছেন, আমি তাদেরকে একটাই উপদেশ দিব যে আজই ব্রেকআপ করে ফেলুন। দেখবেন আপনার থেকে দুনিয়াতে আর কেউ শান্তিময় মানুষ হতে পারে না। আরহাকে পড়ানো শেষ করে আমি আমাদের বাসায় চলে এলাম। রুমে এসে ফোনটা অন করলাম। অন করার পরই দেখতে পাই বৃষ্টির 12টা মিস কল স্ক্রিনে। তাই আমি বৃষ্টিকে কল ব্যাক করলাম না, বরং মোবাইলটা বিছানার উপর ফেলে দিয়ে শার্টটা খুলে বাথরুমে গেলাম। 2 নম্বর করতে লাগলাম। চলুন এই ফাঁকে বৃষ্টির পরিচয়টা সেরে ফেলি। বৃষ্টি, হ্যাঁ ভাই, বৃষ্টির কথাই বলছি। এটা আবার আপনারা আকাশের মেঘ ভাইবেন না প্লিজ। লেখক ভাই বাড়তি কথা কিন্তু কইয়া রাগ উঠাইও না মিয়া ফাউল কোহানকার। পাঠক ভাইয়া, মিয়া খলিফার কথা কন নাই, এতেই আমি সন্তুষ্ট। আবারও বৃষ্টি আমার বর্তমান জিএফ। মেয়েরা ভাবছে এত জিএফ পালেন কেমনে, তাই তো? আরে আপু, ছেলেদের জিএফ না থাকলে মনে হয় পৃথিবীতে তার থেকে বাইচা থাইকা কোনো বা ছিঁড়ি, এর থেকে ঘুমের ওষুধ খাইয়া ঘুমানোই ভালো। আবারও বাড়তি কথা কন মিয়া। পাঠকেরা, সরি পাঠক ভাইরা। বৃষ্টির কল ব্যাক না করার 2টো কারণ। ফার্স্ট, কল ব্যাক করলে ফোনের ভিতরেই কথার মাধ্যমে মেরে ফেলবে। সেকেন্ড, প্রথম যে কথাটা বললাম সেটা বুঝতে হবে সে কেমন মেয়েরে বাপ। এদিকে আমার 2 নম্বর করাও শেষ হল। তাই হাত মুখ ধুয়ে রুমে এসে অন্য আরেকটা শট পরে নিয়ে চুলগুলো ভালো করে ঠিক করে নিলাম।
তারপর রুম থেকে বাইরে চলে আসতে লাগলাম। কিন্তু কি যেন আমার চোখ দেখল, তাই ব্যাকে গিয়ে দেখতে পেলাম আমার বড় বোন সাবিহা অন্য অচেনা একটা ছেলের সাথে একই বিছানায়। রুমে এসে অন্য আরেকটা শার্ট পরে নিয়ে চুলগুলো ভালো করে ঠিক করে নিলাম। তারপর রুম থেকে বাইরে চলে আসতে লাগলাম। কিন্তু কি যেন আমার চোখ দেখল, তাই ব্যাকে গিয়ে দেখতে পেলাম আমার বড় বোন সাবিহা অন্য অচেনা একটা ছেলের সাথে একই বিছানায় বসে বসে কথা বলছে। তাই আমি রুম ঢুকলাম। আমাকে দেখে দুজনই দাঁড়িয়ে গেল এবং সাবিহা আপু বলল, বাবু তুই এখানে কি করিস? আপু, তার আগে বলো আপু, ছেলেটি কে? আমি বলছি। ছেলেটি? বলুন। আমি সহ আমার ফ্যামিলি আসছে আপনার বোনকে দেখার জন্য, আর আমাদের একা কথা বলার জন্য আলাদা করে রুমে পাঠিয়েছে তারা সকলেই। আর আমি হচ্ছি সিয়াম। ছেলেটি? ওহহ, তার মানে দুলা ভাই, ঠিক আছে কথা বলুন। আমি। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? সিয়াম। আমি সূর্য হুসাইন। তাহলে বাবুটা কার নাম? সিয়াম। ওটা আমিই ডাকি ভালোবেসে। আপু আমি চললাম। বলেই রুম থেকে তাড়াতাড়ি চলে এলাম বড় একটা রুমে এসে দেখি আব্বু আম্মু আর দাদা মিলে ছেলের ফ্যামিলির মা বাবা ও একজন মেয়ে কথা বলা বলি করছে। তাই আমি সেখান থেকেও পাশ কাটিয়ে চলে যেতে লাগলে আব্বু বলে উঠল, সূর্য, এদিকে আয় তো। আব্বু, কি বলো? আমি কাছে গিয়ে, এই মেয়েটি বোধ হয় এখানে থেকে বোর হচ্ছে, তুই বাবা ওকে ঘুরে ঘুরে সব দেখা। আব্বুর কথা কখনো মানা করার সাহস হয়নি, তাই মেয়েটিকে নিয়ে পুরো বাড়িটি ঘুরে দেখালাম। বাড়িটা ঘুরে ঘুরে দেখানো হলে মেয়েটি বলল, শুধু কি নিজের বাড়িই দেখাবেন নাকি অন্য কিছু দেখাবেন? মেয়েটি, আচ্ছা চলুন বাহিরে যাওয়া যাক। তারপর দুজন বাহিরে আসলাম। মেয়েটিকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে আবার নিয়েও এলাম আমাদের বাড়িতে। তারপর তারা চলে গেল। আমিও নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকাল হলে আপু ডেকে চলে গেল। তাই আমিও ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে কলেজের দিকে এগিয়ে চললাম। কলেজে আসার পর আমি রুমে আসতে লাগলাম, কিন্তু হঠাৎ করে ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসরুম থেকে উহা শব্দ আসলো। কিন্তু আমি জানি ইন্টার ফার্স্টের ছাত্রছাত্রীদের আজকে ছুটির দিন। তাই আমি এগিয়ে গেলাম সেদিকে। কিন্তু জানালাটা দিয়ে কিছুই দেখতে পেলাম না, আর শব্দ আসছিল না। তাই দরজার দিকে চোখ দিলাম, আর দেখতে পেলাম দরজাটা খোলা অবস্থাতেই চাপানো আছে। তাই আমি এগিয়ে গেলাম দরজার দিকে। দরজাটা ধাক্কা মেরে আমি ভিতরে ঢুকে দেখতে পেলাম আমার জিএফ বৃষ্টি আর আমাদের কলেজ পিয়নের ল্যাংটা শরীর, আর তারা যৌন মিলনে লিপ্ত ছিল। আমি সেখানেই দুজনকে দেখে থ হয়ে গেলাম। আমাকে দেখে পিয়ন লোকটি তার লুঙ্গি পরে নেয় এবং রুম থেকে বেরিয়ে পড়ে। আর বৃষ্টি হালকা করে শাড়ি পরা অবস্থাতেই আমার কাছে চলে আসে। আমি কিছু বুঝে উঠতে পারার আগেই বৃষ্টি আমাকে তার সর্বশক্তি দিয়ে আমাকে ভিতরের দিকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে বাঁচাও বাঁচাও চিৎকার করতে লাগল। আমিও বুঝতে পারলাম আমি নিশ্চিত গল্পের মতো ধর্ষক করবে এই বৃষ্টি মেয়েটি। তাই আমি বৃষ্টির মুখ চেপে ধরে ফেলে দিলাম ফ্লোরে, আর আমি ক্লাসরুমের দরজাটা খুলে ফেললাম। আর দেখতে পেলাম আমাদের সহ আরও ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রী রুমের বাইরে অপেক্ষা করছে, আর তার সাথে পিয়ন বুড়া লোকটাও আছে। আমার কোনো না শুনে সবাই আমাকে মারতে লাগল। মারতে মারতে বেহুশ করল আমায়। হুঁশ ফিরলে দেখতে পাই আমি হসপিটালের বেডে শুয়ে আছি, আর আমার পাশে বৃষ্টি।
বৃষ্টিকে দেখেই আমার মাথার ব্যথাটা কট করে জেগে উঠল। তখন বলল, তোমার পরিবার আসছে তোমাকে দেখতে? বৃষ্টি। আমি কোনো কথা বললাম না, তাই বৃষ্টি রুম থেকে বেরিয়ে সবাইকে ডাকতে চলে গেল। আর আমাকে এই ফাঁকে অন্য আরেকটা দরজাটা দিয়ে আমারই বন্ধু আসিফ এসে আমাকে কাঁধে করে তুলে বেরিয়ে পড়ল সেই দরজাটা দিয়ে। বৃষ্টি সবাইকে ডেকে এনে দেখল রুম আর বেড দুটোই খালি। সবাই পাগলের মতো খুঁজতে লাগল রুমে, কিন্তু পেল না কাউকে। আরে আমি সেখানে থাকলে তো পাবে নাকি? আর আমাকে তো আসিফ কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়েছে সেখান থেকে। অনেকটা দূরে আমাকে কাঁধে করে আনার পর আসিফ আমাকে নামালো একটি গাছের নিচে এবং ও পাশে বসল আর বলল, তুই তোর গার্লফ্রেন্ডকে ধর্ষণ করলি কেন সূর্য? মেয়েটির কাছে চাইলেই তো সব দিয়ে দিত। আসিফ, সত্যি বলছি আসিফ, আমি বৃষ্টির সাথে কিছু করিনি। তারপর পুরো ঘটনা খুলে বললাম আসিফকে। আসিফও এরকমই আন্দাজ করেছিল। তাই তো আমার পরিবারকে অপমানের হাত থেকে এবং কি আমাকেও মামলা টামলার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। যখন দেখতেই পারবে না আমি হসপিটালে আছি, তখন তারা কাকে দোষারোপ করবে? আর আমার ফ্যামিলিরও কোনো মান সম্মান হানি হবে না। সূর্য শোন, তোর এখানে থাকা একদমই সেফটিকর নয়, তাই বলি তুই অন্য একটা শহরে চলে যা। আর আমি চাই না তোর বোনের বিয়েতেও কোনো ধরনের সমস্যা দেখা দিক তোর জন্য। আসিফ, তুই ঠিক বলেছিস। আমি তখনই একটা বাস চলে এলো। আসিফ আমাকে ধরে ধরে বাসের মাঝখানের দিকে সিটে বসিয়ে আমাকে কিছু টাকা ধরিয়ে দিল। আমাকে আলবিদা জানিয়ে চলে গেল আসিফ। আমিও বাসের সিটে বসে আছি, হাত পায়ের ব্যথাটা টানতে লাগলো ঘুমানোর জন্য। তাই আলতো করে চোখ জোড়া বন্ধ করে নিলাম আর ঘুমিয়েও পড়লাম। কিছুটা সময় পার হলে বাসের হেল্পার মামাটি চলে এলো আর আমার কাঁধে হাত দিয়ে বলল, মামা ভাড়াটা দিল উপকৃত হব। হেল্পার। আমি পকেট থেকে আসিফের টাকাটা বের করলাম আর তাকে সেই নোটটা দিলাম। হেল্পার মামা নোটটাকে একবার পর্যবেক্ষণ করে বলল, কই যাবেন মামা? হেল্পার, জানি না। আমি জানি না মানে? হেল্পার, আপনাদের বাসটা কোথায় থামবে? আমি তখন হেল্পার একটা জায়গার নাম বলল, কিন্তু তেমনটা খেয়াল নেই। আমিও বলে দিলাম সেখানেই নামব। মামা 1000 টাকার খুচরা দিতে পারবো না। আপনার কাছে খুচরা থাকলে দেন। হেল্পার লোকটি টাকাটা আমার হাতে দিয়ে, কিন্তু আমার কাছে তো এই একটাই নোট আছে। আমি তাহলে ওয়েট করেন, খুচরা হলে আমি আপনার থেকে টাকাটা নিয়ে নিব। হেল্পার, ঠিক আছে। আমি তারপর সিটে হেলান দিয়ে বসে থাকি। আধ ঘন্টা 1 ঘন্টা পরপর লোকজন উঠছে আর নামছে, কিন্তু ঘুম আর আসছে না। তাই আমি বাসের কাচের জানালাটা দিয়ে উকি দিলাম বাহিরের দিকে। দেখতে পেলাম রাস্তার দুসাইডে সরিষার ফুলে ফুটে উঠেছে সমস্ত জায়গা। হালকা ঠান্ডা মৃদু হাওয়া বয়ছে তার গায়ে। মৌমাছি ও কিছু কিছু কীটপতঙ্গ বসে আছে ফুলপর পাপড়ির উপরে, আবার কিছু কিছু পোকামাকড় উড়ে বেড়াচ্ছে। তবুও হঠাৎ করেই আরহা এবং আয়রার কথা মনে পড়ে গেল। তারা জানতে পারলে কি বা ভাববে আমাকে। তারপরও সেগুলো মনে করতে চাইলাম না। তারপরেই হেল্পার মামা আমার কাছ থেকে 1000-এর নোটটি নিয়ে খুচরা দিয়ে দিল আমায়। ভাবতে লাগলাম কই যাব, কীই বা করব অচেনা অজানা শহরে, কার কাছেই বা থাকব, কি নিয়েই থাকব। মনে পড়ল মোবাইলের কথা। পকেটে হাত ঢুকিয়ে দেখি মোবাইলটাও নেই পকেটে। হয়তো মারের এক পর্যায়ে মোবাইলটা খতম হয়ে গেছে। এগুলো নিয়ে ভাবছি,
তখন হেল্পার মামা সবাইকে নামতে বলল, কারণ বাসটি আর কোথাও যাবে না। তাই বাস থেকে আস্তে আস্তে নেমে পড়লাম। নামার পরই বাসটা চলে গেল আমাকে রেখে। শহরের রাস্তা, আর এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর পেটের ভিতরেও ক্ষুধার আগুন জ্বলছে। তাই আমি টং চায়ের দোকানে গিয়ে একটা পাও ও বিস্কুট সাথে চা নিলাম। খাওয়া শেষ করে বিলটা তাকে দিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। হাঁটব আর কতদূর এই অসুস্থ শরীর নিয়ে? আর রাতও বেশ ঘনিয়ে এসেছে। তাই আমি রাস্তার সাইডে শুয়ে পড়লাম। অনেক রাত হলে কিসের যেন আওয়াজে আমার ঘুম ভাঙল। তাই বসে পড়লাম। বসে দেখতে পেলাম একটা মেয়েকে দুজন ছেলে ডিস্টার্ব করছে, তাই আমি অসুস্থ শরীর নিয়েই সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখতে পাই মেয়েটির জামাতে হাত দিচ্ছে একজন ছেলে। তাই আমি সে হাতটি ধরে ফেললাম, আর তা দেখে অপর ছেলেটি আমার গাল বরাবর একটা ঘুষি মারল। আর এক ঘুষিতেই আমি মাটিতে লুটিয়ে পড়লাম, আর জ্ঞান হারিয়ে সায়েন্সলেস হয়ে পড়লাম। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরলে দেখতে পাই আমি একটা রাজমহলের মতো সুন্দর একটা কামরার বিছানায় শুয়ে আছি। তাই আমি উঠে বসে পড়লাম বিছানার উপর। কি বলবো, রুমটা যে এত সুন্দর, মুখের ভাষাতে তা প্রকাশ করা সম্ভব না। আমি বিছানার উপর বসা থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমটা দেখতে লাগলাম। দেয়ালের সাথে পেইন্টিং আকারে সাজানো অনেক ছবি। সাদা নীল আকাশের মেঘালো 7 রং মিলে আরেকটা পেইন্টিং, উড়ন্ত পাখিদের, শামুক ভাঙা, আরও অনেক কিছুরই পেইন্টিং আঁকানো। সেগুলো দেখছি, তখনই পিছন থেকে একটি মেয়ে আমাকে ডাকল, মিস্টার, আপনি অসুস্থ শরীর নিয়ে উঠতে গেলেন কেন? মেয়ে। আমি পিছন ফিরে দেখি গতকালের রাতের সেই মেয়েটি। মেয়েটিকে দেখার পর গতকালকে রাতের সমস্ত কথা মনে পড়ে গেল। তাই আমি মেয়েটিকে ভালোমতো দেখে বললাম, আপনি কি ঠিক আছেন? আমি ঠিকঠাক আছি। আপনি কি বলেন তে আমাকে ছেলেদের হাত থেকে রক্ষা করতে এসে নিজেই এক ঘুষিতে মরে গেলেন, সরি, অজ্ঞান হলেন। মেয়েটি। আমি খুবই অসুস্থ ছিলাম তখন। ডাক্তারও তাই বলেছেন, আর আপনাকে ধন্যবাদ, আপনি না থাকলে কালকে কি হতো নিজেও জানি না। মেয়েটি। আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না। উল্টো আমার আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। তা ছেলেগুলো আপনার কোনো ক্ষতি কেন করিনি? আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পর তারা দুজনে খুব ভয় পায়, আর আমাকে সেই অবস্থাতেই রেখে তারা পালিয়ে যায়। মেয়ে। ওহহ। আচ্ছা, দরজাটা কোনো দিকে? আমি না কিছুই বুঝে উঠতে পারছি না। দরজা দিয়ে কি করবেন? মেয়ে। আমার বোধ হয় এখন চলে যাওয়া দরকার। আপনি আগে সুস্থ হন, তারপর চলে যান। এখন গিয়ে শুয়ে থাকুন, এখন অনেক রাত। মেয়ে। কিন্তু এত কথা না বাড়িয়ে যা বলছি তাই করুন তো আপনি। মেয়েটির কথায় আমি গিয়ে বিছানার উপর শুয়ে পড়লাম। তখন মেয়েটি এসে বলল, আমি উর্বশী, আপনি? মেয়ে। সূর্য হুসাইন। আচ্ছা সূর্য, আপনি এখন রেস্ট নেন, বাকি কথা কালকে হবে। উর্বশী। বলেই মেয়েটি চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি কাছের জানালাটার রডে পাখিরা শব্দ করে খেলা করছে। তাই আমি উঠে ফ্লোরে পা রেখে হাঁটতে হাঁটতে জানালাটার কাছে এসে পৌঁছালাম। জানালার কাছে আসতেই পাখির দলগুলো উড়ে গেল রড থেকে। আমি বাহিরে উকি দিয়ে অবাক হয়ে গেলাম, কারণ আমি দুতলা বিল্ডিংয়ে জানালার কাছে দাঁড়িয়ে আছি, আর নিচে সরিষা ক্ষেত। তাই তো পাখিরা এখানে। জানালাটা দিয়ে উপভোগ করতে লাগলাম সবকিছু।
তখনই একটা কাজের মহিলা আসলো রুমে, তাই আমি তার দিকে তাকালাম। তিনি কফির কাপটা বিছানার পাশেই ড্রেসিং টেবিলের উপর রেখে আমায় বলল, আপনের কপি। মহিলাটি বলেই চলে যেতে লাগলে আমি বললাম, একটু শুনেন। আমি, হ্যাঁ কন, কিছু লাগবনে। মহিলাটি, না কিছু লাগবে না, তবে আমি কিছু বুঝতে পারছি না, উর্বশী কে? আমি, উর্বশী মেম। উর্বশী মেম হলেন আমার ম্যাডামের একমাত্র মেয়ে, আর এই বাড়িটি তারই। মহিলাটি কথাগুলো বলার পরই উর্বশী চলে এসে বলল, খালা আপনি এখন যান। উর্বশীর কথায় মহিলাটি চলে গেল। মহিলাটি চলে গেলে আমি উর্বশীকে বললাম, আপনি কে বলেন তো? আমি হলাম এই গোটা রাজ্যের রাজকন্যা। উর্বশী, আর আমি হলাম আপনাদের দারোয়ান। তাই তো। আমি, এই নিন কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। উর্বশী ড্রেসিং টেবিলের উপর থেকে কফির সাদা কাপটা আমার দিকে এগিয়ে দিয়ে আমিও নিয়ে নিলাম কফির কাপটা। তখন উর্বশী বলল, কেমন হয়েছে বললেন না তো? উর্বশী, বেশ মজাদার ছিল কফিটা। আমি, থ্যাঙ্কস আর সরি। উর্বশী, কেন? আমি, পরিচয়টাতে মজা করার জন্য। আসলে আমি আমার আম্মুর একমাত্র মেয়ে, তবে আম্মুর ভালোবাসা তেমন পাইনি। উর্বশী, কি বলছেন এসব? মা জাতি তার সন্তানকে ভালোবাসবে না, এটা কোনো কথা? আমি, এটাই আমার জীবনের কথা। তিনি সব সময় তার ক্লিনিক নিয়ে পড়ে থাকেন। আর এটা সেই ছোট্টবেলা থেকেই। আদর স্নেহ তেমন পাইনি মায়ের, কারণ তিনি ভাবেন আমাকে পড়াশোনা করালেই আমি হ্যাপি থাকব, কিন্তু আমি তাকে আমার পাশে চেয়েছি, সেটা আম্মু নিজেও বুঝার চেষ্টা অবধি কখনো করেনি। উর্বশী, আর আপনার আব্বু? আমি, তার কথা মুখে আনতে চাই না। উর্বশী, কিন্তু কি হয়েছে বলনেন তো? আমি, প্লিজ এই প্রসঙ্গে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না এখন। আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আমি চললাম। আর হ্যাঁ, আপনি সুস্থ না হওয়া অবধি কোথাও যাবেন না। উর্বশী, কথাগুলো বলে আমার হাত থেকে কাপটা নিয়ে চলে গেল সে। আমি বিছানার উপরে গড়াগড়ি করলাম, কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। নতুন জায়গায় আসলে যা হয় আর কি। কিছুটা সময় পর মহিলাটি নাস্তা দিয়ে চলে গেল। আমিও উঠে বসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমি দরজাটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখলাম একটা রাজপ্রাসাদের মতো তাদের বাসা। একতলা, দুতলা, সেটিং করা, তাও আবার একই সাথে। আর দুপাশে দুটি সিঁড়ি, তাই আমি সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম। নিচে এসে দেখি মহিলাটি টেবিল সাফ করছে, তাই আমি মূল ফটকের দরজাটা দিয়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি গোলাপ ফুলের সমারোহ সামনের দিকে। বাড়ির পিছনের দিকে সরিষা ফুলের সমারোহ, আর সামনের দিকে গোলাপ ফুলের, তাই আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে পিছন ফিরে দেখি বাড়িটাকে দেখতে জমিদার পরিবারের বাড়ি বলেই বুঝাচ্ছে। আমি পিছন দিকে সরে যাচ্ছি, আর হঠাৎ করেই কিসের সাথে ধাক্কা খেলাম। পিছন ফিরে দেখতে পাই একজন মধ্যে বয়সী লোক আর তার হাতে গাড়ির চাবি। তখন তিনি বললেন, তুমি ঠিক আছো তো? লোকটি, আমি ঠিকই আছি, আমার আবার কি হবে? আমি, না, গতকালকে উর্বশী মেমের সাথে তোমায় অজ্ঞান অবস্থায় দেখতে পেয়েছিলাম, তাই জিজ্ঞেস করলাম। লোকটি, ওহো, আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি, বেশ কয়েক বছর, কিন্তু কেন? লোকটি, উর্বশীর আব্বুর ব্যাপারে কিছু জানেন আপনি?
আমি, না, মাত্র 3 বছর ধরে আমি এখানে। লোকটি, তারপর লোকটির সাথে এটা ওটা কথা বললাম, তারপরও আবারও চলে এলাম সেই রুমে। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি। অনেকক্ষণ পর বিকালের দিকে উর্বশী মেয়েটি আমায় ডাকল। তাই আমি উঠে বসলাম। দেখতে পেলাম তার হাতে কিছু শপিংয়ের ব্যাগ। উর্বশী বলল, ঘুমাবেন ভালো কথা, দুপুরের খাবারটা খাননি যে? উর্বশী ড্রেসিং টেবিলটার দিকে তাকিয়ে। আমিও দেখতে পেলাম খাবার রাখা আছে সেখানে, কিন্তু খালা তো আমায় একবারও ডাকেনি। তাই কিছু বললাম না আমি। সে যাই হোক, এখন আপনি আপনার শার্ট প্যান্ট পাল্টিয়ে আসুন বাথরুম থেকে। বলেই শপিংয়ের ব্যাগগুলো আমার হাতে তুলে দিল সে। কিন্তু আমি, আবারও কিন্তু, জান বলছি। উর্বশী। তাই আমি বসে না থেকে উঠে বাথরুমে চলে গেলাম। শপিংয়ের ব্যাগটাতে দেখতে লাগলাম কি কি আছে। প্রথমে বের হলো শার্ট নীল সাদা মেলানো, আরেকটা শপিং ব্যাগে দেখতে পেলাম টি শার্ট ও প্যান্ট, অন্যটায় দেখি হাতের ঘড়ি, আর অপরটায় যা দেখতে পেলাম সেটি হলো আন্ডার প্যান্ট। মেয়েরা কেমনে ছেলেদের সেটাও আনতে পারে। আমি বসে না থেকে উঠে বাথরুমে চলে গেলাম। শপিংয়ের ব্যাগটাতে দেখতে লাগলাম কি কি আছে। প্রথমে বের হলো শার্ট নীল সাদা মেলানো, আরেকটা শপিং ব্যাগে দেখতে পেলাম টি শার্ট ও প্যান্ট, অন্যটায় দেখি হাতের ঘড়ি, আর অপরটায় যা দেখতে পেলাম সেটি হলো আন্ডার প্যান্ট। মেয়েরা কেমনে ছেলেদের সেটাও আনতে পারে, আদৌ অজানা। বুকে ভিতর কষ্টের পাহাড় জমে থাকলেও হাসিও আসল। তখনই উর্বশী বলল, আর কতক্ষণ লাগবে আপনার? উর্বশী, আসছি আপু। আমি বলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্ডার প্যান্ট না দেখে পরে নিলাম। সবকিছুই ফিটফাট হল। হাতের ঘড়িটাও পরে নিলাম। আর এখন শুধু একটা জিনিসেরই কমতি রয়ে গেল, আর সেটি হল মোবাইল। থাক আর বলবো না। তাই আমি বাথরুম থেকে বেরিয়ে আসলাম। তখন উর্বশী বলল, অনেক সুন্দর মানাইছে তো আপনারে। পছন্দ কার বলতে হবে না। উর্বশী, নিশ্চয়ই আপনার। আমি, আরে না, কি বলেন, আমি ছেলে মানুষের পোশাক কেমনে কিনব? উর্বশী। উর্বশী মেয়েটির কথায় আমি একটু আকটু অবাক হলাম, তাহলে কার পছন্দ হতে পারে? তাই আমি জিজ্ঞেস করলাম, তাহলে কার পছন্দ এগুলো? আমি, এগুলো সবই আমার বিএফ নীলের পছন্দ। উর্বশী, আগে বলেননি তো আপনি রিলেশন করেন। আমি, আপনি তো আর আমায় জিজ্ঞেস করেননি, তাই আমিও বলার দরকার মনে করিনি। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। উর্বশী। তারপর সে আমার রুম থেকে চলে গেল। আমি গিয়ে বিছানার উপর বসলাম। কেমন যেন খারাপ লাগছিল। কিছুই বুঝতে পারছিলাম না। উর্বশী মেয়েটি চলে এলো। সে ড্রেস চেঞ্জ করে আসলো। আমাকে ডেকে নিয়ে নিচে চলে এলো এবং ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। ড্রাইভার গাড়িটা নিয়ে এলো, কালো গাড়ি। উর্বশী আমাকে বসিয়ে সেও অপর সিটে বসল। তারপর ড্রাইভার উর্বশীর কথা মতো গাড়ি চালাতে লাগল। আর একটা উন্নতমানের রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটা থামাতে বলল। ড্রাইভারও গাড়ি থামাল। সে আমাকে নামতে বলে তিনি নিজেও নেমে পড়ল। আর আমিও নেমে পড়লাম। তারপর সে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল, সাথে আমিও। দুজনে বসে আছি। উর্বশী অর্ডারের রিসেন্ট দেখে অর্ডার দিল। কিছুটা সময় পার হলে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। আমরা খাবার খাচ্ছি,
তখনই একজন ছেলে এসে বললে, আমাকে রেখেই খাওয়া দাওয়া করছো তাই না? ছেলেটা, তুমিও বসো। উর্বশী। ছেলেটি বসে গেল। আর উর্বশী বলল, তোমায় যার কথা বলেছিলাম সে। উর্বশী, ও হায়, আমি নীল। ছেলেটা হাত বাড়িয়ে দিয়ে, কাটা চামচ দিয়ে খাচ্ছিলাম, তাই হাতে কোনো অ্যাটো নেই, আমিও হাত বাড়িয়ে দিয়ে। আর আমি হচ্ছি সূর্য হুসাইন। আমি। আপনাকে বোধ হয় আমি চিনি। নীল, কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি হাতটা ছেড়ে, আপনি কি ফেসবুকে লেখালেখি করেন ভাই? মানে রাইটার? নীল। নীল যখন কথাটা বলা ছিল তখন আমি খাচ্ছিলাম, তাই আমার গলায় কাশি আসলো। আর আমি মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। না ধরলে মুখের খাবারগুলো নীলের সুন্দর টি শার্টের উপর গিয়ে পড়ত। কি বলছেন ভাই, আমি রাইটার ফাইটার কিছু নই, জাস্ট সিম্পল একটা মানুষ। আমি। ওহহ, সরি, আপনার নামের সাথে একদমই মিল, তাই জিজ্ঞেস করলাম। নীল। নীল, এসব কি হচ্ছে? তুমি কি বলতে আসছিলা আমায় সেটা বলো। উর্বশী। মম, পরশু আমার বড় ভাইয়ের বিয়ে, তোমাকে আমার সাথে যেতে হবে। নীল। আমি বিয়েটিয়েতে আসতে পারবো না। উর্বশী। প্লিজ, আমার জন্য না হলেও ফ্যামিলির জন্য প্লিজ। নীল। ওকে, ওকে, তবে আমার সাথে সূর্যও আসবে। উর্বশী। এর মধ্যে আমি নাই আপু। আমি। কিন্তু আমার কোনো কথা না শুনেই নীল বলল, ঠিক আছে, এখন আমি চলি, বাসায় অনেক দায়িত্ব আছে, এনজয় ইয়োর ফুড। নীল বলেই চলে গেল। তখন আমি বললাম, আচ্ছা আপু, নীল ভাইয়াও কি আসলে কাজ করে? আমি। করে হয়তো। উর্বশী। তবে আমার মনে হয় নীল সালারপুট ডাহা মিথ্যা কয়। এর মধ্যে আমি নাই আপু। আমি। কিন্তু আমার কোনো কথা না শুনেই নীল বলল, ঠিক আছে, এখন আমি চলি, বাসায় অনেক দায়িত্ব আছে, এনজয় ইয়োর ফুড। নীল বলেই চলে গেল। তখন আমি বললাম, আচ্ছা আপু, নীল ভাইয়াও কি আসলে কাজ করে? আমি। করে হয়তো। উর্বশী। তবে আমার মনে নীল সালারপুট ডাহা মিথ্যা কয়েছে। আমি বিড়বিড় করে, কিছু বললা তুমি? উর্বশী। কই না তো আপু। আমি। তারপর দুজনেই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ হলে ওয়েটার এসে বিলটার কাগজ দিয়ে গেল। উর্বশী বিলটা টেবিলের উপর রেখে কিছু টিপস দিয়ে দিল। তারপর গাড়িতে গিয়ে আবার উঠলাম, আর ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। তখন উর্বশী বলল, আপনার বাসা কই? উর্বশী। আমার কোনো বাসা নেই। আমি ডাহা মিথ্যা কথা বললাম। বাসা নেই মানে? উর্বশী। আমি এতিমখানায় থেকেছি এতদিন, আর গতকালকে সেখান থেকে চলে আসছি চাকরির খোঁজে। আমি। ওহহ, তা পড়াশোনা কতদূর হয়েছে আপনার? উর্বশী। ইন্টার সেকেন্ড অবধি। আমি। ভালো, তা সার্টিফিকেট কই সেগুলোর? উর্বশী। পড়ে গেলাম গেরার তলে, তাই আবারও ডাহা মিছা কথা কইতে হইব। গতকালকে রাত্রিবেলা সেগুলো আমার সাথে ছিল, আপনার দিকে এগিয়ে যাওয়াতে সেগুলোর কথা একদমই ভুলে গেছিলাম। আমি। তার মানে আপনার কাছে একটাও সার্টিফিকেট নেই? উর্বশী। না। আমি। তখন উর্বশী মেয়েটি ড্রাইভারকে গতকালকে রাতের জায়গায় নিয়ে যেতে বলল। আমিও শুধু চুপচাপ বসেই রইলাম। ড্রাইভার গতকালকের রাতের ঠিক সেই জায়গাটাতে নিয়ে এলো, তারপর উর্বশী নেমে গেল, আর আমিও নেমে গেলাম।
সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সার্টিফিকেটগুলোর কোনো হদিশ পেলাম না। আরে সার্টিফিকেটগুলো আমি নিয়ে আসলে তো থাকবে, কিন্তু আমি এই বড়লোকের মেয়েটার থেকে একটা সুযোগ নিতে চেয়েছি জীবনে বাঁচবার জন্য। হয়রানি হবার পর উর্বশী গাড়িতে উঠে পড়ল, আর ড্রাইভারও, তাই দেখে আমিও গাড়িতে উঠে পড়লাম। তখন উর্বশী বলল, সরি, আমার জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল। উর্বশী, ভাগ্যে যা থাকে তাকেই মেনে নিতে হবে। আমি, দাঁড়ান, আমি আপনার ভাগ্য বদলে দেওয়ার অবস্থা করছি, বলেই উর্বশী কাকে ফোন করল, আর ওপাশ থেকেও ফোনটা রিসিভ করে নিল। তখন উর্বশী আপু বলল, কই রে তুই? উর্বশী, আমি বাসায় আছি। কেন? ওপার পাশ থেকে একটি মেয়ে। আমি তোদের বাসায় আসছি, দারোয়ানকে বলে রাখিস। উর্বশী, ঠিক আছে, আয়। মেয়েটি, ড্রাইভার উর্বশী আপুর কথা মতো একটা তিনতলা বাড়ির গেট দিয়ে ঢুকতে লাগল। দারোয়ান কিছু না বলে উর্বশীকে সেলুট করল, আর গাড়িটিও বাড়িটির ভিতরে এসে থামল। উর্বশী আপু গাড়ি থেকে নেমে আমাকেও নামতে বললেন, তাই আমিও নেমে পড়লাম। গাড়ি থেকে নামার পর একটা মেয়েকে দেখতে পেলাম। দেখতে মাশাল্লাহ, হুর পরীর থেকে কোনো অংশে এক ফোঁটা কমতি নেই। আফসারা, লাল রঙের একটা শাড়ি পরে আছে মেয়েটি। হাতের দিকে চোখ গেলে দেখতে পাই এক হাতে লাভ সিস্টেমের ঘড়ি, আরেক হাতে নীল, লাল, হলুদ চুড়ি মেশানো হাতে, তাও অনেকগুলো। কানে চোখ গেতেই মেয়েটি কানের নিচে দেখি যে কানের ঝুমকাটা অনেক লম্বা। কি বলবো আর আপনাদের, প্রথম দর্শনেই হারিয়ে গেছি তার শহরের মায়ার। এখন এই মায়া থেকে কে টেনে তুলবে? তোলার তো কোনো মানুষ নেই। হ্যাঁ, আমাকেই নিজেই চেষ্টা করতে হবে। ওই আপনি কই হারালেন সূর্য? উর্বশী, উর্বশী আপুর কথায় আমি নিজেকে সামাল নিলাম। কি হয়েছে আপু? আমি তখন দেখতে পাই মেয়েটি আমাদের একদমই কাছাকাছি। আপনি কই হারাইছিলেন? উর্বশী, ঝুমকোর মধ্যে। আমি, মানে, আমার ভিতর হারালেন কেন আপনি? আর আমি তো আপনাকে ফার্স্ট দেখলাম মনে হয়। মেয়েটি, আমি বলতে চাইছি আপনার কানের ইয়া বড় ঝুমকোর মধ্যেই আমি ডুবে গিয়েছিলাম। আমি, ও, তাই বলুন। মেয়েটি, ওর নাম কি জানেন আপনি? উর্বশী আপু কথাটা আমায় বলল। নাম না বললে কি করে জানবে আপু? আমি, কি রে বল না, তোর নাম কি? উর্বশী আপু তার বান্ধবীকে কথাটা বলল। তুই বলে দিলই তো হয়। মেয়েটি, তোর নাম তুই বল। উর্বশী, আমার কানের ঝুমকোর নামের বরাবরই আমার নাম ঝুমু। মেয়েটি, অনেক কাছাকাছি। আমি, একদমই, চলুন ভিতরে, আর তুইও আয়। ঝুমু, তারপর ঝুমু মেয়েটি আমাদের দুজনকে একটা টেবিলে বসিয়ে রেখে কই যেন হারালেন। একটু পরই আবার চলে এলেন 3 কাপ চা নিয়ে। উর্বশী আর আমাকে চায়ের কাপ হাতে ধরিয়ে দিয়ে ঝুমু উর্বশীর পাশে গিয়ে বসল। উর্বশী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ঝুমু, আমাকে একটা হেল্প করবি দোস্ত? উর্বশী, ট্রাই করব, বল। ঝুমু, শুধু ট্রাই না, হেল্প করতেই তোকে। উর্বশী, কি করতে হবে সেটা বলবি তো নাকি? ঝুমু, তোর ভাই জহিরের অফিসে এই ছেলে মানে সূর্যকে ঢুকিয়ে দে না। উর্বশী, ঠিক আছে, ভাইয়াকে বলবো আমি তোর হয়ে। ঝুমু, আপনার সব সার্টিফিকেটগুলি নিয়ে রেডি থাইকেন। ঝুমু আমাকে উদ্দেশ্য করে। আমি কিছু বলতে গেলে উর্বশী আপু বলল, কাগজপাতি নেই। উর্বশী,
নেই মানে? ঝুমু। তারপর গতকালকের রাতের ঘটনা উর্বশী আপু ঝুমুকে খুলে বলল। তারপর ঝুমু বলল, ঠিক আছে, আমি ভাইয়াকে যেভাবেই হোক না কেন ম্যানেজ করে তোকে ফোন করে বলবানি। উর্বশী আপুকে বলল, হয়তো বা প্রশ্নের সম্মুখীন হতে পারে। ঝুমু। আমিও বলে দিলাম কোনো সমস্যা নেই এতে আমার। তারপর ঝুমু আর উর্বশী আপু নিজেদের মাঝে কথা বলল, আমি বেচারার মতো বসে থাকলাম। কথা বলাবলি শেষ হলে ঝুমুর থেকে বিদায় নিয়ে আবারও গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভার গাড়িটা চালাতে লাগল। চালাতে 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 উর্বশীদের বাসায় এসে পৌঁছালাম। গাড়ির ঘড়িতে দেখতে পেলাম 9:25 বাজে। উর্বশী আপু নেমে পড়ল, আমিও নেমে পড়লাম তার সাথে। হাঁটতে লাগলাম ভিতরের দিকে। তখন আমি বললাম, ধন্যবাদ আপু, অনেক বড় একটা উপকার করলেন। আমি, ওকে, কোনো সমস্যা নেই। উর্বশী। আপুর কথা শেষ না হতেই আপুর আম্মু সোফায় বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল, দাঁড়াও উর্বশী। আন্টি। উর্বশী আপু দাঁড়িয়ে বলল, হুম, দাঁড়াইলাম। উর্বশী। ছেলেটি কে? আন্টি। আমার বয়ফ্রেন্ড। তুমি হ্যাপি? উর্বশী। আন্টি এগোতে লাগল আমাদের দিকে। আপুর এমন কথা শুনে আর মায়ের মুখের উপর বলে মিথ্যা বলে দেয়া আমি নাকি তার বয়ফ্রেন্ড, আমি তো ভয় পেতে পেতে শেষ। এখন যদি আমাকে বা উর্বশী আপুকে থাপ্পড় লাগিয়ে দেয় তাহলে কি হবে? আন্টি আমার কাছাকাছি আসার পর তিনি হাত উঁচা করতেই আমি চোখ বন্ধ করে নিলাম। কিন্তু থাপ্পড়ের আওয়াজ আসলো বলে আমি চোখ খুলে তাকালাম। দেখতে পাই আন্টি আমার মাথায় হাত দিচ্ছে। তোর পছন্দ একদমই পারফেক্ট আছে। আন্টি। মা, আমি তোমার সাথে ইয়ার্কি মারছি আর তুমি সেটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? উর্বশী। আপুর এমন কথায় দেহ থেকে প্রাণটা নিঃশ্বাস নিতে লাগল। তাহলে একে? আন্টি। ও আমার কলেজ ফ্রেন্ড। উর্বশী। আচ্ছা, এবার যা টেবিলে খেয়ে নে, খাবার দেওয়া আছে। আন্টি। আন্টি, আপনি খাবেন না? আমি খেয়ে নিয়েছি। আন্টি। আন্টির কথা শেষ হলে খাবার টেবিলে চলে গেলাম উর্বশীর সাথে। এবং আমি উর্বশী আপুর মতোই খাওয়া দাওয়া করছি। খাওয়ার মাঝে আমি খেয়ালও করেছি যে সচমেলের খাবার রান্না করার পর যেমন থাকে ঠিক সেরকমই আছে, তার মানে আন্টি এখনও খায়নি। আমি উর্বশী আপু আর আন্টির ভাব সাপ বুঝতে পারলাম কিছুটা। মানে হলো আন্টি উর্বশীকে হয়তো কিছু কথা বলতে চায় কিন্তু পারে না। খাওয়া দাওয়া শেষ হলে চেয়ার থেকে উঠে পাশের ট্যাপ থেকে হাত ধুয়ে নিই। হাত ধোয়া হলে ট্যাপের পাশে থাকা সাদা রঙের টিস্যু দিয়ে হাত মুছে সেটি ময়লা ফেলার ঝুড়ির মধ্যে ফেলে দিই। তারপর আমি উর্বশীকে পিছন ফিরে বললাম, আপু আমি চললাম রুমে। আমি, ঠিক আছে, গুড নাইট। উর্বশী। আপু তখনও খাবার টেবিলেই বসে বসে কি যেন নিয়ে ভাবছিল। তাই আমি তাকে ডিস্টার্ব না করে রুমে চলে এলাম। রুমে এসে বিছানায় উপর শুয়ে পড়লাম। চোখে বিষণ্ণ একটা ঘুম আসল। তাই ড্রেসিং টেবিলের উপর রাখা বাতিটার সুইচ অফ করে দিলাম। এখন আপাতত রুমটা অন্ধকার। আর ঘুমের মধ্যেই সেই ঝুমু মেয়েটি দেখতে পেলাম ঝুমু মেয়েটি আমার একবারে কাছে চলে আসলো আর আমার মেয়েদের মতোই শ্বাসকষ্ট হচ্ছিল ঘুমের ঘোরেই। একেবারে কাছাকাছি চলে এলে আমার দম মোমবাতির ন্যায় দোপ করে বন্ধ হয়ে যায়। আর আমার ঘুমটাও ভেঙে যায়।
হাঁপাতে হাঁপাতেই অন্ধকারে পাশেই ড্রেসিং টেবিলের উপর রাখা কাচের গ্লাসটায় হাত দিয়ে নিতে গেলে সেটি নিচে ফ্লোরে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর পানিও মেঝেতে গড়াগড়ি খায়। কাচের গ্লাসের এই একটা সমস্যা, কোনো রকম নিচে পড়লে ফার দাফাই হয়ে যায়। কেন রে ভাই, স্টিলের গ্লাসের মতো থাকলে কি হয় তোদের? বাড়িওয়ালার কাছে কোনো প্রবলেম নেই, কিন্তু এত রাতে ঘুমাবো নাকি কিভাবে গ্লাসের টুকরোগুলো তুলব? এতে তো পানিও খেতে পারলাম না। ওপর দিকে এই বিপদ। একবার খেয়াল এলো, থাক যা হবার হয়ে গেছে, আগে ঘুম পড়ে সবকিছু। আবার খেয়াল এলো, এটা তো আমার বাড়ি নয়, তাই এত অহংকার কিসের? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কাজের মহিলা বা অন্য কেউ আমার রুমে আসলে পাটা তো কেটে রক্ত পড়বে। এই ভাবনা চলে এলে আমি ড্রেসিং টেবিলটার লাইটটা অন করে বিছানাটা ছেড়ে নেমে গ্লাস ভাঙার পাশ কাটিয়ে বাথরুমে চলে আসি এবং আপুর সেই শপিংয়ের ব্যাগগুলো নিয়ে আসি। সেখান থেকে ফ্রমের মতো বের করলাম, সেটা দিয়ে পরিষ্কার করতে লাগলাম মেঝে। পরিষ্কার করার শেষ প্রান্তে চলে এলে টুকুট করে ছোট্ট একটা কাচের টুকরায় হাত কেটে গেল। তারপর আমি সেগুলো পরিষ্কার করে রুমের বাহিরের ময়লার ঝুড়িটিতে ফেলে চলে আসলাম রুমে এসে বাথরুমে গিয়ে রক্তমাখা হাতটা ধুয়ে টিস্যু পেঁচিয়ে বিছানার উপর এসে বসে পড়লাম। রক্ত পড়া বন্ধ হলে শুয়ে পড়লাম আর ঘুমিয়েও পড়লাম আর হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালবেলায় আগের দিনের ন্যায় পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে পেলাম আর ঘুম থেকেও জেগে গেলাম তখন। তবুও চোখজোড়া বন্ধ করে শুয়েই রইলাম। তার একটু পর উর্বশী আমার রুমে এসে কফির কাপ ড্রেসিং টেবিলের উপর রাখতে গেলে ভয় পেয়ে তার হাতে আমার জন্য আনা কফিটার গ্লাস হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। সকালবেলায় আগের দিনের ন্যায় পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে পেলাম আর ঘুম থেকেও জেগে গেলাম তখন। তবুও চোখজোড়া বন্ধ করে শুয়েই রইলাম। তার একটু পর উর্বশী আমার রুমে এসে কফির কাপ ড্রেসিং টেবিলের উপর রাখতে গেলে ভয় পেয়ে তার হাতে আমার জন্য আনা কফিটার গ্লাস হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। কারণ ড্রেসিং টেবিলের নিচে মেঝেতে রক্ত লেগে আছে। তাই দেখেই সে ভয় পেল আর সে ভাবতেও লাগল, রক্ত কোথা থেকে আসলো এখানে। আর তখন আমিও চোখ খুলে বিছানার উপর বসে পড়ি আর দেখি উর্বশী আপু দাঁড়িয়ে আছে আর তার পায়ের থেকে অল্প দূরেই কাপটা চুর চুর হয়ে ভেঙে আছে। আমি বসে পড়লে তখন উর্বশী আপু দেখতে পেল আমার হাতেও রক্ত লেগে আছে। তখন তিনি বললেন, মেঝেতে আর আপনার হাতে কিসের রক্ত এগুলো? উর্বশী: আমি আপুকে গতকাল রাতের অন্ধকারে গ্লাস ভেঙে ফেলার কথা বললাম। সব শুনে তিনি বললেন, আমাকে বা কাজের মহিলা, খালা, কেউ জানাতে পারতেন। শুধু শুধু আপনি নিজের হাত কেটে ফেললেন। উর্বশী: নিজের ভুল নিজেকেই শুধরানোই ব্যাটার। আমি: সেটা ঠিক, তাই বলে হাত কেটে নিবেন? দেখি তো কতখানি কেটে গেছে। উর্বশী ঝুঁকে আমার হাতটা তার হাতের মাঝে নিয়ে দেখতে লাগল। ঠিক আমার আপন বোন সাবিহার মতোই। ভালো করে দেখে তিনি বললেন, অনেকখানি কেটে গেছে, আপনি একটু বসুন, আমি গিয়ে আম্মুর রুম থেকে ব্যান্ডেজ করার মতো কিছু পাই কিনা। উর্বশী: তারপর চলে গেল সে। আর কিছুটা সময় পর চলে এলো একটা ছোট্ট বক্স নিয়ে। ড্রেসিং টেবিলটার ছোট চেয়ারটা টেনে বিছানার পাশে এসে বসল এবং বক্সটা বিছানার উপর রাখল। উর্বশী বক্সটা খুলল। দেখতে পেলাম একটা সাদা বোতল ও ক্রিম আর ব্যান্ডেজের কাপড় আর সাদা কস্টিপ সহ আরও বেশ কিছু।
উর্বশী আপু আমার হাতটা এগিয়ে নিয়ে সেই বোতলটা খুলে লাল রক্তের মতো কিছু দিয়ে আমার হাতের আঙুলটা পরিষ্কার করল, ব্যান্ডেজের সাদা ফুটা ফুটা কাপড় দিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল, ঠিক ডাক্তারদের মতোই। আবার আমার বোন সাবিহার মতোই। আপুর কথা তখন খুব করে মনে পড়ছিল। শুধু আপুর কথা বললে ভুল হবে, কম বেশি সবার কথাই মনে পড়ছিল। কিন্তু একজন কাল নাগিনীর জন্য আমার ফুলের মতো জীবন ডাস্টবিনের ন্যায় হয়ে গেছে। আমার কি বা দোষ ছিল? আমি উর্বশীর আপুর ব্যান্ডেজ করার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো আনমনে ভাবছিলাম। তখন তিনি বললেন, শেষ, কই হারালেন আপনি আবার? উর্বশী, না, কোথাও না। আমি, সত্যি করে বলেন তো কি নিয়ে ভাবছিলেন? উর্বশী, ভাবছিলাম আমার আপু থাকলে হয়তো এমন করেই হাত বেঁধে দিত। আমি, এই ব্যাপার, আমাকেই আপু ডাইকেন তাহলে? উর্বশী, ঠিক আছে আপু। আমি, গুড, আচ্ছা আমি একটু হাত ধুতে যাব। উর্বশী বলেই বাথরুমে চলে গেল। আমি বসেই রইলাম। একটু পর তিনি হাত ধুয়ে এসে বলতে লাগলেন, আপনার তো অনেক রক্ত বের হয়েছে, ট্যাপের কাছেও রক্ত। উর্বশী, আমি কিছু বললাম না, শুধু চুপ করে রইলাম। আর শুনুন সূর্য, আমার কলেজের টাইম হয়ে যাচ্ছে, আমি আপনার নাস্তা খালাকে দিয়ে আপনার রুমে দিয়ে যেতে বলবো। উর্বশী হাতের ঘড়ির দিকে তাকিয়ে, আচ্ছা। আমি, আর হ্যাঁ, কাপের ভাঙা টুকরাগুলো কিন্তু আপনি উঠাবেন না। এটাও খালাকে বলে দিব আমি। ওকে, চললাম। উর্বশী বলেই উর্বশী আপু বক্সটা সাথে করে নিয়ে চলে গেল রুম থেকে বেরিয়ে। আর আমি বিছানার উপর বসা থেকে উঠে বাথরুমে চলে এলাম। হাত মুখ ধুয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে দেখতে পাই ঝুমু মেয়েটি কাপের সেই ভাঙা টুকরাইগুলো তুলছে। আমি ভাবতে লাগলাম, সে কখন এলো আর ভাঙা টুকরাইগুলো সে কেন তুলছে? আপু না বলল খালা উঠাবে এগুলো। আমাকে দেখতে পেয়ে ঝুমু মেয়েটি দাঁড়িয়ে গেল এবং বলতে লাগল, এই যে মিস্টার, আমার বান্ধবী আপনাকে থাকতে দিয়েছে বলে আপনি যেখানে সেখানে কাচের ভাঙা টুকরো ফেলে রাখবেন নাকি? আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আরও বলতে লাগল, অন্যের বাসা আপনি অপরিষ্কার ডাস্টবিন বানিয়ে রাখেন, আমার ভাইয়ার অফিসে আপনি কেমন করে রাখবেন আমার তা বোঝা হয়ে গেছে। চলবে?